ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর ইতিহাসের চ্যাপ্টার 7 অধ্যায় 7 থেকে কতগুলি ইম্পর্ট্যান্ট এসএকিউ প্র্যাকটিস করাবো, বা তোমরা বলতে পারো তোমাদের রিভিশন ক্লাস হবে আজকে। ক্লাস 10-এর যে 7 নম্বর চ্যাপ্টার, 20 শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য বিশ্লেষণ, এখান থেকে কতগুলি ইম্পর্ট্যান্ট এসএকিউ আমি রেডি করেছি। ঠিক আছে, যেমন মোটামুটি তোমাদের 30টা 28টার মতো রয়েছে, এবং পিডিএফ করা আছে। পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করবে, ওখানে দিয়ে দেবো ক্লাসের পরে। তাহলে সকালে রেডি হয়ে যাও এবং খাতা পেন নিয়ে বসো, যাতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে নাও, এবং নিজেরাও নিজের স্কোর ভালো করে মানে জানাবে আমার কমেন্টে, বা নিজেরাও দেখবে নিজের স্কোর তোমরা ওটার মধ্যে কতগুলো পাচ্ছ কতগুলো পাচ্ছ না। তাহলে তোমাদের প্র্যাকটিস কিন্তু সফল হবে, রিভিশন সফল হবে। তাহলে শুরু করছি, চলো। আচ্ছা, তোমাদের সামনে প্রথমে যে প্রথমটা লেখা আছে, দেখো সেটা কি আছে। কে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? কে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? এখানে সবগুলো উত্তরে পূর্ণচ্ছেদ হবে। পূর্ণচ্ছেদ এখানে কি জানি কি হয়ে গেছে, মনে হয় ঢাকা হয়ে গেছে, তার জন্য আসছে না, কিন্তু সব প্রশ্নের পেছনে তোমার পূর্ণচ্ছেদ দিয়ে দেবে। তাহলে এখানে দেওয়া নেই, তোমরা দিয়ে দেবে। প্রথম প্রশ্ন, কে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? সঠিক উত্তর হবে কৃষ্ণ কুমার মিত্র প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন, কৃষ্ণ কুমার মিত্র। দ্বিতীয় প্রশ্ন, লীলা নাগ রায় কোন সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন? লীলা নাগ রায় দীপালি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। লীলা নাগ রায় দীপালি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। তারপরে কি বলছে, আরে লীলা নাগরায়, যেটা আমি বললাম তোমাদেরকে যে লীলা নাগরায় ছিলেন, দীপালি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও লীলা নাগরায় নিয়ে যদি কিছু বলা হয়, যে একটা আছে তোমার, বলছি তোমাদেরকে যে হ্যাঁ, জয়শ্রী পত্রিকাটি, জয়শ্রী বা জয়শ্রী পত্রিকাটি কে প্রকাশ করেন? তার সঠিক উত্তর হবে লীলা নাগরায়। জয়শ্রী পত্রিকাটি কে প্রকাশ করেন? লীলা নাগরায়। এটি মনে রাখবে তোমরা। আমি ভিডিওতে যতগুলো কথা বলে যাবো সব কিন্তু মনে রাখবে, যেগুলো পিডিএফে লেখা নেই সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নেবে। ওকে, তাহলে বলো, সেগুলো সব ইম্পর্টেন্ট হবে। 4 নম্বরে কি আছে, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল? আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল? আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড। ঝাঁসির রানী ব্রিগেড। নম্বর 5, লবণ আইন অমান্যকারী একজন নারীর নাম লেখো। লবণ আইন অমান্যকারী। আচ্ছা, এই চ্যাপ্টারটা মূলত তোমার আন্দোলন নিয়ে, তাই এখানে সমস্ত রকম আন্দোলনের নাম পাবে তোমরা, নতুন নতুন পুরনো পুরনো সব আন্দোলনের নাম পাবে। আর লবণ আইনের মধ্যে লবণ আইনও হলো সেই আন্দোলনের একটি নাম, লবণ আন্দোলন বা লবণ আইন। ঠিক, তাহলে কি বলছি, লবণ আইন অমান্যকারী একজন নারীর নাম। লবণ আইন অমান্য করেছিলেন এমনি একজন নারীর নাম না, এখানে আমি দুটো নারীর নাম লিখেছি। কয়েকজন নারী হলেন কমলা দেবী চট্টোপাধ্যায় একজন, আর অবন্তিকা বাই। তাহলে যেখানে তোমরা একটা লিখবে, যদি একজন পড়ে তখন তোমার যখন একটা লিখবে, হয় কমলা দেবী চট্টোপাধ্যায় লিখবে, নয় অবন্তিকা বাই লিখবে। নাম্বার 6, আইন অমান্য আন্দোলনের সময় বাংলার একজন নারী বিপ্লবীর নাম লেখো। বাংলার একজন নারী বিপ্লবীর নাম। আইন অমান্য আন্দোলনের সময় বাংলায় একজন নারী বিপ্লবী ছিলেন, তার নাম কি হতে পারে? তার নাম হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার বাংলা আইন অমান্য আন্দোলনের সময় একজন নারী বিপ্লবী। রাইট, ওকে। 7 নম্বরে কি আছে, কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে? কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে? এখানে বলছে ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে। ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে। আচ্ছা, এই কল্পনা দত্ত যেটা বললাম, যে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, কল্পনা দত্ত নিয়ে আমরা আরও অনেক প্রশ্ন পাবো। যেমন আমি বলি, যদি কল্পনা দত্ত কাকে বিবাহ করেন? তিনি বিবাহ করেছিলেন কমিউনিস্ট নেতা পিসি যোশীকে। তারপর কল্পনা দত্ত কোন বিপ্লবীদের যোগ দেন? তারপরে কল্পনা দত্তের লেখা গ্রন্থটি কী নাম? ঠিক, সেগুলো আমরা এক এক প্রশ্ন পাবো এবং সেগুলো বলে দেবো। এবং একটা প্রশ্ন তোমার এখান থেকে লিখে নাও খাতাতে, যে জাতীয় কংগ্রেস কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু করার প্রস্তাব গ্রহণ করে? জাতীয় কংগ্রেস কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু করার প্রস্তাব গ্রহণ করে? কত হবে কি উত্তর? 1942 খ্রিস্টাব্দের 8 আগস্ট জাতীয় কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন শুরু করার প্রস্তাব গ্রহণ করে। 1942 খ্রিস্টাব্দের 8 আগস্ট জাতীয় কংগ্রেস এটা গ্রহণ করে। ঠিক, ওকে, আমরা চলে এলাম নেক্সট পেজে। দেখো, বলেছিলাম চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটিকে আলোচনা করেন, যে কল্পনা দত্ত বললাম, যে আমাদের কল্পনা দত্ত নিয়ে পাবে অনেক কিছু। বিপ্লবী কল্পনা দত্ত চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি রচনা করেন। নাম্বার 9, কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে। কার্লাইল সার্কুলার, পেপারটা আমি একটু বুঝিয়ে বলছি, কিন্তু প্রশ্নটা উত্তর দিয়ে দেবে। কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে কলকাতায় ছাত্রদের কোন সংগঠন গড়ে ওঠে? কলকাতায় ছাত্রদের কোন সংগঠন গড়ে ওঠে? কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি নামক একটি ছাত্র সংগঠন গড়ে ওঠে। অ্যান্টি সার্কুলার সোসাইটি নামক একটি ছাত্র সংগঠন গড়ে ওঠে।
না তখন এখন তোমরা বলবে যে স্যার কার্লাইল সার্কুলার আপনি বলে দিলেন কার্লাইল সার্কুলার মানে কি না স্যার কার্লাইল সার্কুলার মানে হলো যে 1905 খ্রিস্টাব্দে যখন আমাদের লর্ড কার্জন রাইট 1905 খ্রিস্টাব্দে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করলে বঙ্গভঙ্গ বিরোধী তীব্র আন্দোলন শুরু হয়, তখন এই আন্দোলনে ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বা 1905 খ্রিস্টাব্দে স্বদেশীয় বয়কট আন্দোলনে ছাত্র সমাজ সক্রিয়ভাবে তোমার ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, ঝাঁপিয়ে পড়লে ছাত্র আন্দোলন দমনের জন্য বাংলা সরকার মুখ্য সচিব কার্লাইল একটি মানে বাংলা সরকার যিনি মুখ্য সচিব তিনি ছিলেন কার্লাইল, বাংলা সরকার যিনি মুখ্য সচিব তিনি ছিলেন কার্লাইল, এবং মুখ্য সচিব তিনি দমনমূলক সার্কুলার বা ঘোষণা জারি করেন। তাহলে কার্লাইল যে একজন আমাদের মুখ্য সচিব তিনি ছিলেন তখন বাংলা সরকারের মুখ্য সচিব তিনি ছিলেন কার্লাইল, এবং তিনি একটি সার্কুলার গঠন করেন। সার্কুলার মানে কি? সার্কুলার মানে হলো ঘোষণা। তখন তিনি সার্কুলার ঘোষণা তখন জারি করেন। এটি কার্লাইল সার্কুলার নামে পরিচিত, এটি কার্লাইল সার্কুলার নামে পরিচিত। ঠিক এই কার্লাইল সার্কুলার দ্বারা ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ, বন্দে মাতরম ধ্বনি প্রভৃতি নিষিদ্ধ হয়। রাইট, তাহলে বোঝা গেল কার্লাইল সার্কুলার কি। এবং কার্লাইল সার্কুলার নিয়ে একটা গদ্য পড়তে পারে, সরি গদ্য বললাম, তোমাদের একটা টিকা লেখা পড়তে পারে, সেগুলো তোমাদেরকে করতে হবে। যদি চাও যে লিখিয়ে দেবো তাহলে লিখিয়ে দিতে পারি। আচ্ছা, নাম্বার 10, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? না, উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। রাইট, কল্পনা দত্ত কোন বিপ্লবী দলে যোগ দেন? কল্পনা দত্ত যেটা বললাম যে পাবে এরকম প্রশ্ন। কল্পনা দত্ত সূর্য সেনের যে আমাদের মাস্টারদা সূর্য সেনের তোমার যে ইয়েটি ছিল, আমি ওটা একটা প্রশ্ন একটা বটে সেটা আমি বলে দিই একটু পরে। কিন্তু এই প্রশ্নের উত্তর কী বলছে, কল্পনা দত্ত কোন বিপ্লবীতে যোগ দেন? না, সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, বুঝতে পেরেছো তোমরা? এটা এই প্রশ্নের উত্তর এটা এখানে হয়ে গেছে, এটা এখানে। আচ্ছা, এই যে প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তর হবে এটা। ঠিক, এই প্রশ্নের উত্তর হবে এটা। আর এই যে প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তর হবে এটা। আমি বলে দিচ্ছি, লিখে নেবে। ঠিক আছে, ভিডিও তো রেডি করা হয়ে গেছে, আশা করি ঠিক করা যাবে না, কিন্তু আমি বলে দিচ্ছি লিখে নেবে। কল্পনা দত্ত কোন বিপ্লবী দলে যোগ দেন? কল্পনা দত্ত সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগ দেন। কল্পনা দত্ত সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগ দেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। আর যেটা এর কোশ্চেন নাম্বার 13 যেটা আছে, কে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন? কে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন? এটা সঠিক উত্তর হবে এটা, সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1902 খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1902 খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। আর কল্পনা দত্ত মাস্টার যে এটা মাস্টারদা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগ দেন। ঠিক, আশা করে বুঝতে পেরেছো। আর নাম্বার 12 কি আছে, রাসবিহারী বসু কি ছদ্মনামে জাপানে পালিয়ে যান? রাসবিহারী বসু কি ছদ্মনামে জাপানে পালিয়ে যান? রাসবিহারী বসু PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান। রাসবিহারী বসু PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান, PN ঠাকুর। রাইট, ওকে। এইখান থেকে আর দুটো প্রশ্ন আমি বলে দিচ্ছি, তোমরা খাতা লিখে নাও, গুরুত্বপূর্ণ বটে। যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন, আশা করি তোমরা সকলে জানো, তিনি হচ্ছেন কাদম্বিনী বসু বা কাদম্বিনী বসু বেকারি গাঙ্গুলি। ঠিক, আর একটা প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীতে নারীদের নিয়ে কি বাহিনী গড়ে ওঠে? আজাদ হিন্দ বাহিনীতে নারীদের নিয়ে কি বাহিনী গড়ে ওঠে? সঠিক উত্তর হবে লক্ষ্মীবাই বাহিনী গড়ে ওঠে। আজাদ হিন্দ বাহিনীতে নারীদের নিয়ে লক্ষ্মীবাই বাহিনী গড়ে ওঠে। আচ্ছা, আমরা পড়লাম যে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1902 খ্রিস্টাব্দে। ঠিক, আর একটু সতীশচন্দ্র বসু ছিলেন, তিনি করেছিলেন 1902 খ্রিস্টাব্দে তিনি করেছিলেন 1902 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি। সতীশচন্দ্র বসু করেছিলেন অনুশীলন সমিতি, এবং সতীশচন্দ্র মুখোপাধ্যায় করেছিল ডন সোসাইটি। বোঝা গেল? সালটা কি? 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু করেছিল অনুশীলন সমিতি, আর সতীশচন্দ্র মুখোপাধ্যায় করেছিল ডন সোসাইটি 1902 খ্রিস্টাব্দে। রাইট, আরেকটা তোমার প্রশ্ন হবে যে কে কবে পুলিশ ইন্সপেক্টর লোমম্যানকে হত্যা করে? ঠিক আছে, লোমম্যানকে হত্যা করে, লোমম্যানকে, লৌকার ময়জফলাকার দন্তন্য কয়েকার, লোমম্যানকে হত্যা করে। কে কবে পুলিশ ইন্সপেক্টর লোমম্যানকে হত্যা করে? এটা সঠিক উত্তর হয়ে যাবে বিপ্লবী বিনয় বসু 1930 খ্রিস্টাব্দে পুলিশ ইন্সপেক্টর লোমম্যানকে হত্যা করে। এই প্রশ্নগুলো PDF নেই, এগুলো তোমার লিখে নেবে খাতা। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আছে তো, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে কতগুলি যে অন্যান্য প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট লাগছে সেগুলো বলে আছে, তোমরা লিখে নেবে খাতাতে। যে তোমার যেটা বললাম যে বিপ্লবী বিনয় বসু 1930 খ্রিস্টাব্দে পুলিশ ইন্সপেক্টর লোমম্যানকে হত্যা করে। রাইট, আচ্ছা 14 নম্বর কি আছে দেখো, ভারত বিপ্লবী আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? ভারত বিপ্লবী আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল যে ইংরেজ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হিংসাত্মক ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে ভারতের স্বাধীনতা অর্জন করা। ইংরেজ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হিংসাত্মক সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে ভারতের স্বাধীনতা অর্জন করা, এটাই ছিল তোমার ভারত বিপ্লবী আন্দোলনের প্রধান উদ্দেশ্য। রাইট, আচ্ছা, আর এখান থেকে একটা প্রশ্ন আমি বলছি, এটাও লেখানো খাতায় যে বারিন ঘোষ
বারিন বয়াকার রয়দীর্ঘ দন্তন্য বারিন ঘোষ কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? বারিন ঘোষ কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত। তাহলে বারিন ঘোষ ছিলেন যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত। আর কোশ্চেন নাম্বার 15 বলেছে হেমচন্দ্র কানুনগো কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন? হেমচন্দ্র কানুনগো কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন? হেমচন্দ্র কানুনগো যুগান্তর দলের সঙ্গে যুক্ত ছিলেন। যুগান্তর দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত কে ছিল? বারিন ঘোষ। কে ছিল? বারিন ঘোষ বয়াকার রয়দীর্ঘ দন্তন্য বারিন ঘোষ। আর যুগান্তর দলের সঙ্গে যুক্ত কে ছিল? যুগান্তর দলের সঙ্গে যুক্ত আছে আমাদের হেমচন্দ্র কানুনগো। রাইট। ওকে, নাম্বার 16, কারা পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যা করেন? তাহলে আমরা পুলিশ অফিসার লোমম্যানকে পেলাম, এবারে পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যা করে। কারা করে? বিপ্লবী ভগৎ সিং, বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু আজাদ। রাজগুরু আজাদ দুজন আলাদা আলাদা। রাজগুরু একজন ব্যক্তির নাম, আজাদ একজন ব্যক্তির নাম। আজাদ পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যা করেন কত খ্রিস্টাব্দে? 1928 খ্রিস্টাব্দে। দেখো আমি ডেটটা মেনশন করে দিয়েছি, 1928 খ্রিস্টাব্দে। তাহলে বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু আজাদ পুলিশ অফিসার সন্ডার্স হত্যা করেন 1928 খ্রিস্টাব্দে। ওকে, নাম্বার 17, কোন বিপ্লবী দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন? কোন বিপ্লবী দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন? বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত 1929 খ্রিস্টাব্দে দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন। ঠিক, দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন কত খ্রিস্টাব্দে? 1929 খ্রিস্টাব্দে বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। আচ্ছা, নাম্বার 18 কি বলেছে? লাহোর ষড়যন্ত্র মামলায় 1929 খ্রিস্টাব্দ, যেটা হয়েছিল 1929 খ্রিস্টাব্দে, লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। কাদের শাস্তি হয়? তাহলে লাহোর ষড়যন্ত্র মামলায় কাদের শাস্তি হয়? না, লাহোর ষড়যন্ত্র মামলায় 1929 খ্রিস্টাব্দে যেটি হয়েছিল সেটিতে বিপ্লবী ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্ত প্রমুখের ফাঁসি হয় 1931 খ্রিস্টাব্দে। আমাদের বিপ্লবী ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্ত এদের 1931 খ্রিস্টাব্দে এই লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় এবং বিপ্লবী ভগৎ সিং এ হারে মারা যান। ঠিক, এই লাহোর ষড়যন্ত্র মামলায়। ওকে, তারপরে কি প্রশ্ন? তারপরে বলছে 19, বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রধান নির্দেশক বা জিওসি কে ছিলেন? বেঙ্গল ভলান্টিয়ার্স বলে একটা ইয়ে ছিল, সদস্যগণ ছিল, দল ছিল। ঠিক, তাহলে বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রধান যে নির্দেশক বা জিওসি কে ছিলেন? না, বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রধান নির্দেশক বা জিওসি ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। ওকে, আচ্ছা, এবারে এই বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রধান নির্দেশক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই বেঙ্গল ভলান্টিয়ার্স প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস। মনে রাখবে, খাতায় লিখে নাও পয়েন্টগুলো, যে বেঙ্গল ভলান্টিয়ার প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস এবং এই বেঙ্গল ভলান্টিয়ার্সের জিওসি ছিল সুভাষচন্দ্র বসু। আর এই বেঙ্গল ভলান্টিয়ার্সের মেজর ও প্রধান পরিচালক ছিলেন সত্যগুপ্ত। তিনি ছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্সের মেজর ও প্রধান পরিচালক। ঠিক, ওকে। কি বলছি? কবে চট্টগ্রাম লুণ্ঠনের ঘটনাটি ঘটে? 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্তাকা লুণ্ঠনের ঘটনাটি ঘটে কত খ্রিস্টাব্দে? 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম তোমার লুণ্ঠনের ঘটনাটি ঘটে। আচ্ছা, একটা পয়েন্ট তোমাদেরকে একটু জিনিস বলি, যে আমাদের মাস্টারদা সূর্য সেন কার বিশ্বাসঘাতকতার কারণে ধরা পড়েছিল? এটা একটা প্রশ্ন যদি পড়ে, 1 নম্বরের যদি পড়ে, তখন তোমরা লিখবে নেত্র সেন, দন্তনায়িকা তরফলা নেত্র সেনের বিশ্বাসঘাতকতায় সূর্য সেন ধরা পড়েন। আর এই বেঙ্গল ভলান্টিয়ার্স যেটা বললাম, যে বেঙ্গল যদি পড়াশোনা পড়তে পারে এরকম, যে বেঙ্গল ভলান্টিয়ার্সের সদস্যরা পরবর্তীকালে কোন দলে যোগ দেন? না, একটা বিখ্যাত তখনকার একটা ইয়ে ছিল, দল ছিল, বিখ্যাত, তোমরা সকলে জানো, সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক। তাহলে বেঙ্গল ভলান্টিয়ার্সের সদস্যরা পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লক দলে যোগ দেন। রাইট, আশা করি বোঝা যাচ্ছে কি বলছি। আর এগুলো খাতায় লিখে নেবে সকলে। আর যেটা বলছিলাম, অনেকগুলো প্রশ্ন এখানে পেয়ে যাবে, যেমন কবে আজাদ হিন্দের বন্দি সেনাদের বিচার শুরু হয়? আজাদ হিন্দ যে বন্দি সেনাগুলো বন্দি করা হয়েছিল আজাদ হিন্দ ফৌজের, তাদের বিচার কবে শুরু হয়? না, তাদের বিচার শুরু হয় 1945 খ্রিস্টাব্দে দিল্লির লালকেল্লায়। 1945 খ্রিস্টাব্দে দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর বন্দি সেনাদের বিচার শুরু হয়। আর একটা প্রশ্ন পেতে পারো, যে আজাদ হিন্দ সপ্তাহ বা আজাদ হিন্দ দিবস কবে পালিত হয়? কোন ঘটনার প্রতিবাদে আজাদ হিন্দ সপ্তাহ বা আজাদ হিন্দ দিবস পালিত হয়? না, এটা সঠিক উত্তর হবে আজাদ হিন্দ বাহিনী বন্দি সেনাদের বিচারের প্রতিবাদে, আজাদ হিন্দ বাহিনীর বন্দি সেনাদের বিচারের প্রতিবাদে আজাদ হিন্দ সপ্তাহ এবং আজাদ হিন্দ দিবস পালিত হয়। এই যতগুলো বলে এলাম সেগুলো কিন্তু সকলে তোমরা খাতায় নোট করে নেবে। আর যদি বুঝতে না পারো, ভিডিওটি একবার দেখবে প্রথম থেকে।
রাইট। ওকে, 21 কি বলেছে, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? না, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে হরিচাঁদ ঠাকুর। কে? হরিচাঁদ ঠাকুর। ওকে, নাম্বার 22, প্রথম কোথায় নমশূদ্র আন্দোলন শুরু হয়েছিল 1872 থেকে 1873 খ্রিস্টাব্দ পরে, মানে 73 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। তাহলে কোথায় নমশূদ্র আন্দোলন, মানে দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে নমশূদ্র আন্দোলন প্রথম কবে শুরু হয়, 1872 খ্রিস্টাব্দে শুরু হয় এবং চলেছিল এক বছর দেখাচ্ছে এখানে। আর তোমার আছে যেটা কবে, মানে কোথায় শুরু হয়, প্রথম নমশূদ্র আন্দোলন শুরু হয় ফরিদপুর বাখরগঞ্জ অঞ্চলে। ফরিদপুর বাখরগঞ্জ অঞ্চলে। আচ্ছা, এই যে নমশূদ্রটা বললাম, নমশূদ্র আর মতুয়া, যে মতুয়া পড়িয়ে এলাম তোমাদের, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কি? হরিচাঁদ ঠাকুর। তাহলে এই যদি প্রশ্ন পড়ে যে কোন সম্প্রদায়ের মধ্যে মতুয়া ধর্মের সর্বাধিক প্রসার ঘটে, সঠিক উত্তর হবে নমশূদ্র সম্প্রদায়ের মধ্যে মতুয়া ধর্মের সর্বাধিক প্রসার ঘটে। নমশূদ্র সম্প্রদায়ের মধ্যে মতুয়া ধর্মের সর্বাধিক প্রসার ঘটে, এটা হচ্ছে সঠিক উত্তর। কি বললাম যে প্রশ্ন তোমাদের অনেক আছে, কিন্তু সব মুখস্থ করতে হবে, কারণ মাধ্যমিক বলে কথা। ঠিক, তাহলে যেটা বললাম যে আর যদি প্রশ্ন পড়ে মাধব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, বললাম তো হরিচাঁদ ঠাকুর। আর কোন সম্প্রদায়ের মধ্যে মাধব ধর্মের সর্বাধিক প্রভাব করে? নমশূদ্র সম্প্রদায়। আচ্ছা, তোমার যদি প্রশ্ন পড়ে যে নমশূদ্র দলিত সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন কারা? যোগেন্দ্রনাথ মণ্ডল ও প্রথমরঞ্জন ঠাকুর নমশূদ্র সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। যোগেন্দ্রনাথ মণ্ডল ও প্রথমরঞ্জন ঠাকুর, এরা নমশূদ্র দলিত সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। ঠিক, যদি আরো প্রশ্ন পড়ে যে কোন ধর্মের মাধ্যমে নমশূদ্ররা ঐক্যবন্ধনে আবদ্ধ হয়? না, একই এবার মাতুয়া ধর্মের মাধ্যমে নমশূদ্ররা ঐক্যবন্ধনে আবদ্ধ হয়। আর যদি এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি যে বর্তমানে মাতুয়া ধর্মাবলম্বীদের প্রধান তীর্থক্ষেত্র কোনটি? না, উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের মতুয়া মহাধাম হলো বর্তমানে মতুয়া ধর্মাবলম্বীদের প্রধান তীর্থক্ষেত্র। উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের মতুয়া মহাধাম। ঠিক, নাম্বার 23, বাংলার নমশূদ্র আন্দোলনের গুরুত্বপূর্ণ যে নেতার নাম লেখো। বাংলার নমশূদ্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতার নাম হলো গুরুচাঁদ ঠাকুর। কে? গুরুচাঁদ ঠাকুর। বোঝা যাচ্ছে তো? এগুলো সব কিন্তু তোমাদের রেডি করতে হবে, আর পুরো ক্লাসটি একদম শেষ পর্যন্ত দেখে যাবে। ঠিক, তাহলে এটি যেটা বলে এলাম। এবার আমরা আসছি নাম্বার 24-এ। ডক্টর আম্বেদকর কোন দলিত সম্প্রদায়ের সন্তান ছিলেন? ডক্টর আম্বেদকর দলিত মাহার সম্প্রদায়ের সন্তান ছিলেন। নাম্বার 25, বয়কট আন্দোলন বলতে কি বোঝায়? বয়কট আন্দোলন বলতে কি বোঝায়? বয়কট আন্দোলন বলতে বোঝায় বিলিতি দ্রব্য বর্জন ও বিদেশি সরকারের সঙ্গে অসহযোগিতা। বিলিতি দ্রব্য বর্জন করা এবং বিদেশি সরকারের সঙ্গে অসহযোগিতা করা, এটা হচ্ছে বয়কট আন্দোলন। নাম্বার 26, কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী। আচ্ছা, এখানে এটা কিছু নয়, র্যামসে, রয়জফলা আকার মদন্ত। তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। আচ্ছা, এই বাটোয়ারা নীতি নিয়ে তোমার একটা প্রশ্ন আসতে পারে যে গান্ধীজি কোন ঘটনার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন? গান্ধীজি কোন ঘটনার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড কর্তৃক ঘোষিত সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির, অর্থাৎ যেটি 1932 খ্রিস্টাব্দে হয়েছিল, কর্তৃক ঘোষিত সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রতিবাদে গান্ধীজি জারবেদা অন্তত জয়াকার র বয়াকার দয়াকার জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন। আর এই গান্ধীজি এবং আমাদের ডক্টর ভীমরাও আম্বেদকরের মধ্যে 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও দলিত হিন্দু নেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক, ওকে, বিভিন্ন প্রশ্ন আসবে, বিভিন্ন প্রশ্ন আসবে। আরও প্রশ্ন আছে তোমার যে পূর্ববঙ্গে যেসব জেলা নমশূদ্র সম্প্রদায়ের অধিক বসতি ছিল তাদের মধ্যে কয়েকটি জেলার নাম লেখো। পূর্ববঙ্গ জেলার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, যশোহর, ফরিদপুর, বাখরগঞ্জ জেলায় নমশূদ্রের অধিক বসতি ছিল। এগুলো উত্তর করতে হবে। চলে আসে নাম্বার 27। নাম্বার 27 বলছে কার সভাপতিত্বে নিখিল বঙ্গ নমশূদ্র সম্মেলন অনুষ্ঠিত হয়? কার সভাপতিত্বে নিখিল বঙ্গ নমশূদ্র সম্মেলন অনুষ্ঠিত হয়? গুরুচাঁদ ঠাকুরের সভাপতিত্বে 1881 খ্রিস্টাব্দে খুলনা জেলায় যেটা পূর্ববঙ্গের, এটা নিখিল বঙ্গ পূর্ববঙ্গের নমশূদ্র সম্প্রদায়ের অধিক বসতি যেটা রয়েছে এখানে, তাহলে গুরুচাঁদ ঠাকুরের সভাপতিত্বে 1881 খ্রিস্টাব্দে খুলনা জেলায় নিখিল বঙ্গ নমশূদ্র সম্মেলন অনুষ্ঠিত হয়।
আবার কবে কারা ইন্ডিপেন্ডেন্ট শিডিউল্ড কাস্ট পার্টি গঠন করেন, কবে কারা ইন্ডিপেন্ডেন্ট শিডিউল্ড কাস্ট পার্টি গঠন করেন, 1938 খ্রিস্টাব্দে যোগেন্দ্রনাথ মণ্ডল, প্রথম রঞ্জন ঠাকুর প্রমুখ ইন্ডিপেন্ডেন্ট শিডিউল্ড কাস্ট পার্টি গঠন করেন। এই প্রশ্নটা আজ যেটা বলেছিলাম যে নমশূদ্র দলিত সম্প্রদায় জন্মগ্রহণ করেন যোগেন্দ্রনাথ মণ্ডল ও প্রথম রঞ্জন ঠাকুর, এগুলো মনে রাখলে হচ্ছে। লাস্ট প্রশ্ন যেটা আছে নম্বর 28, কোশ্চেন নম্বর 28 যেটা আছে, জাতীয় শিক্ষা বলতে কি বোঝায়? না, জাতীয় শিক্ষা বলতে বোঝায় বিদেশি প্রভাবমুক্ত ও জাতীয় আদর্শের উদ্বুদ্ধ এবং দেশীয় নিয়ন্ত্রণে শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা প্রসার। তাহলে বিদেশি প্রভাবমুক্ত, জাতীয় আদর্শের উদ্বুদ্ধ এবং দেশীয় নিয়ন্ত্রণে শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা প্রসার, এগুলো তোমাদের পলিটিক্যাল সায়েন্স যখন তোমরা পড়বে ক্লাস 12-এ, পলিটিক্যাল 11-12 যখন 12 পড়বে তখন এটা পাবে এগুলো। ঠিক, তাহলে আমরা বললাম যে জাতীয় শিক্ষা বলতে কি বোঝো, আমরা বয়কট আন্দোলন নিয়ে আলোচনা করেছি। আমরা একটা আন্দোলন হয় সেটা স্বদেশী আন্দোলন, যেহেতু প্রথম পর্বে স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো, তখন তোমরা বলবে যে স্বদেশী আন্দোলন বলতে বোঝায় বিদেশি পণ্যের পরিবর্তে স্বদেশী উৎপাদিত পণ্য সামগ্রীর ব্যবহার এবং সেই উপলক্ষে স্বদেশী শিল্প কারখানার প্রসার। তাহলে কি বললাম যে স্বদেশী আন্দোলন বলতে বোঝায় বিদেশি পণ্যের পরিবর্তে স্বদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর ব্যবহার এবং সেই উপলক্ষে স্বদেশী শিল্প কারখানার প্রসার। তাহলে এগুলো যেগুলো বলে এলাম এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমাদের পড়ে এলাম বলিয়ে এলাম। ঠিক আছে, যতগুলো বললাম ভিডিওর মধ্যে, যতগুলো ভিডিও থেকে বাইরে ছিল তাদেরকে সব কিন্তু তোমরা নোট করে নেবে এবং সবগুলো মন দিয়ে পড়বে, কিন্তু তাহলে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক, ওকে। আর একটা প্রশ্ন বলছি তোমাদের লাস্ট, যেটা নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন গুরুচাঁদ ঠাকুর, যিনি আমাদের ছিলেন আমাদের বাংলার নমশূদ্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা, তিনি গুরুচাঁদ ঠাকুর, তিনি কী করেন নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন মুক্তি তুলতে পারে, উক্তি হতে পারে, যেমন হাতে কাম মুখে নাম কার উক্তি, গুরুচাঁদ ঠাকুরের একটা প্রচার করেন, এটি গুরুচাঁদ ঠাকুরের প্রচার করেন, হাতে কাম মুখে নাম। তারপরে যার দল নেই তার বল নেই, এটাও গুরুচাঁদ ঠাকুর দেন এই উপদেশটি। তো বিভিন্ন প্রকার জিনিসগুলো তোমরা করতে হবে। এখান থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সব বললাম, প্র্যাকটিস করে দিলাম, রিভিশন করে দিলাম। তোমার চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে নম্বর 7 থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো তোমার অবশ্যই টেক্সট বুক পড়বে এবং ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স 7 পারফেক্ট, অলওয়েজ রিমেম্বার ইট। তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে, প্র্যাকটিস করলে সব ঠিক হবে। আর এটা রিভিশন করে দিলাম তোমাদেরকে, আরও রিভিশন ক্লাস আনবো। ঠিক আছে, ততক্ষণের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।